এখানে আর একটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, এই যে ম্যাথটা। তো এখানে বলতেছে যে বাণিজ্যিক 25% ম্যাথস, এই যে এখানে বলো 25% ম্যাথস, হ্যাঁ বাই ম্যাথস বলে দিচ্ছে যখন, তার মানে আসলে বুঝাচ্ছে কি যে 100 গ্রামের মধ্যে 100 গ্রাম, আচ্ছা বড় করি, 100 গ্রাম সলিউশন, সেখানে 25 গ্রাম হচ্ছে H2SO4, 25% মানে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বুঝলাম 100 গ্রাম সলিউশনের মধ্যে H2SO4 আছে হচ্ছে 25 গ্রাম, শেষ। আর কি বললো, তার যে ডেনসিটি, এই টেম্পারেচারের কোনো কাজ নাই এখানে, ডেনসিটি হচ্ছে 1.1783 গ্রাম পার মিলিলিটার, তার রো এর ভ্যালু হচ্ছে 1.1783 গ্রাম পার মিলিলিটার। কোয়েশ্চেন হচ্ছে মোলারিটি কত, এটা কিন্তু তোমাদের যে ম্যাথ দিল কাছাকাছি আর কি, মোটামুটি মোলারিটি কত। আচ্ছা কোয়েশ্চেনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলতো? না ভাই। মোলারিটি বলতে আসলে কি বের করতে যাচ্ছি, আমি যদি আমার প্রয়োজনটা লাস্ট লাইনটা লিখি, আমি আসলে বের করতে চাই যে 1 লিটারে কত মোল আছে, এটাই তো আমার আনসার, তাই না? এখন আমি একটু আস্তে আস্তে শেষ থেকে যদি শুরু করতে চাই, আমার দরকার এখানে জিনিসটাকে ভলিউমে নিয়ে আসা। তো আমার কাছে তো ভলিউম নাই, আমার কাছে হচ্ছে ম্যাস আছে, হ্যাঁ। তো আমি প্রথমে বের করি আমার কাছে যে 25 গ্রাম H2SO4 আছে, 25 গ্রাম H2SO4 কত মোল, এটা আগে বের করি। 25 গ্রাম H2SO4 ইকুইভ্যালেন্ট টু, ইকুয়ালি দেওয়া যায়, সেম 25 বাই 98 মোল H2SO4। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? দেখো তো কত আসে, একটু ক্যালকুলেট করে। আচ্ছা, তাইলে আমি মোলারিটির ডেফিনেশন যখন দিব, এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি, তাহলে আমি এন এর ভ্যালু অলরেডি জানি 0.255। তাহলে সামহাউ যদি আমি এই সলিউশনের ভলিউমটা বের করতে পারি, তাহলে আমি মোলারিটি পেয়ে গেলাম। আমার সামহাউ এই সলিউশনের ভলিউম জানা দরকার। আচ্ছা, আমি কিন্তু এই সলিউশনের ম্যাথ অলরেডি জানি, ম্যাথ কত ধরে আমি কাজ করতেছি, 100 ধরে কাজটা করতেছি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম। এবার সে রো কত, রো হচ্ছে 1.1783 গ্রাম পার মিলিলিটার। তাহলে আমি জানি রো ইকুয়াল টু এম বাই ভি, ইমপ্লাইজ ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে কত আসে ভ্যালুটা, 100 বাই 1.1783। দেখো তো ভাই এটা কত আসে। এটা এবার বসা দেখা তো কত আসে। না ভাইয়া, এখানে ম্যাথ বলতে কিন্তু পুরো সলিউশনের ম্যাথ বলতেছে। রো হচ্ছে পুরো সলিউশনটার ডেনসিটি, এম হচ্ছে পুরো সলিউশনটার ম্যাথ, আর ভি হচ্ছে পুরো সলিউশনটার ভলিউম। সলিউশনের মধ্যে তো H2SO4 জাস্ট 25%। 98 ধরতাম না, 98 তো তার মলিকুলার ম্যাস, এই জায়গায় তো 98 নাই। এই জায়গায় যদি 98 গ্রাম থাকতো তাহলে তো 1 মোল পাইতাম, তাই না? 1 মোল তো নাই এখানে। যা আমার W ইকুয়াল টু এস এম ভি বাই 1000।
আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি এখানে একটু ব্যাপার আছে। এখানে কিন্তু কোনো কিছু স্পেসিফিক্যালি কোয়েশ্চেনে ডাব্লিউ দিয়ে দেওয়া নাই, কোয়েশ্চেনে কিন্তু ভিও দিয়ে দেওয়া নাই, দুইটাই কিন্তু আমার অ্যাজাম্পশন করে বের করানো। আমার অ্যাজাম্পশনটা কি, আমি ধরতেছি সলিউশনটা ম্যাস 100 গ্রাম, পুরোটা কিন্তু লেটের উপর কাহিনী, লেট ম্যাস অফ সলিউশন 100 গ্রাম। এই অ্যাজাম্পশনটার উপর বেস করে আমি দুইটা জিনিস পাচ্ছি। কি দুইটা জিনিস? ম্যাস অফ সলিউশন যদি 100 হয়, এখান থেকে আমি পাচ্ছি 25% দিয়ে বুঝলাম যে H2SO4 এর ম্যাস 25 গ্রাম। আবার ম্যাস অফ সলিউশন যদি 100 হয়, এখান থেকে আমি পাইলাম যে রো ইকুয়াল টু এম বাই ভি, ভি ইকুয়াল টু এম বাই রো, সেখান থেকে 100 বাই 1.1783। তার মানে এই ভ্যালুটা আমি অ্যাজিউম করে কিন্তু আমি ডাব্লিউ আর ভি এর ভ্যালু বের করতেছি। এখন তুমি যদি চাও না আমি 100 ধরবো না, সাপোজ আমি র্যান্ডম কোনো ভ্যালু ধরবো, কোনো সমস্যা নেই। এখন তুমি ম্যাথ অফ সলিউশন কত ধরতে চাও? সাপোজ তুমি ধরতে চাও ম্যাথ অফ সলিউশন হচ্ছে কত, একটু উইয়ার্ড ভ্যালু ধরি, 128 ধরলাম, ঠিক আছে, ধরে নিলাম 128। তাহলে এখানে ডাব্লিউ এর ভ্যালু কত হবে? 128 এর 25%, তুমি 4 দিয়ে ভাগ করো, পাইলা এখানে 7। আচ্ছা, তারপর এখানে ভি কত হবে? সেম, রো ইকুয়াল টু হচ্ছে 128 বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 128 বাই 1.1783। তারপর ভি এর ভ্যালুটা তুমি এখানে বসাবা, ডাব্লিউ এর ভ্যালুটা এখানে বসাবা, এম এর ভ্যালু তো সব জায়গাতে 98 বসাবা, তারপর তুমি তোমার মোলারিটি পাবা। না, 100 গ্রাম আমাদের অ্যাজাম্পশন ছিল ভাইয়া। আমরা ফার্স্টে ধরে নি কোথায় 100, মানে এই এখানে এখানে যেটা করলাম নাকি? না ভাই, এই ডেনসিটিতে আমরা 100 দিয়ে ও আচ্ছা, এটা হচ্ছে এম ইকুয়াল টু রো বাই ভি, সো ভি ইকুয়াল টু হচ্ছে রো বাই এম, আর আমরা শুরু থেকেই ধরে নিচ্ছি সলিউশনের ম্যাস হচ্ছে 100 গ্রাম। জি ভাই বুঝছি। এটা ট্রাই করো তো। এই কোশ্চেন কিন্তু ঘুরাইছে অনেক, অনেক ঝামেলা ঘুরাইছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব সিম্পল কথা। মেইন কোশ্চেন হচ্ছে অক্সিজেনের কি বলে যে মোলারিটি হচ্ছে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এখান থেকে তুমি পিপিএম এ কনভার্ট করো। কোশ্চেন অনেক প্যাচাইছে যে এত ছিল, পিপিএম এককে তার সলিবিলিটি কত হবে। মেইন কথা এই মোলারিটিটাকে তুমি পিপিএম এ কনভার্ট করবা, এটাই তোমার কোশ্চেন। বাট অক্সিজেন কথাটা তো মেনশন করে দেখা লাগবে। এটার আনসারটা কত আসে আমাকে একটু বলো তো। আচ্ছা, কনভার্সন আমরা আপাতত না, যে আমরা যেহেতু চ্যাপ্টারটা শেষ করা দরকার, ম্যাথ গুলা আপাতত আর বেশি প্র্যাকটিস করলাম না, বেসিক দেওয়া সব শেষে, এর চেয়ে বেশি আর তেমন জানার নাই। আচ্ছা, এবার আমি সিলেবাসটা একটু আবার বের করি, সিলেবাসে কি আছে দেখি। আচ্ছা, এই যে দেখো এখানে বলতেছে হচ্ছে অ্যাসিড আর বেস এর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আর নিউট্রালাইজেশন পয়েন্ট ব্যাখ্যা করতে পারবে। থার্ড পয়েন্ট আসলাম, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আর নিউট্রালাইজেশন পয়েন্ট, এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আর নিউট্রালাইজেশন পয়েন্ট। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি জিনিস এটা আমরা সবাই জানি, যখন একটা এক মোল অ্যাসিড আর এক মোল বেস রিঅ্যাক্ট করে সল্ট প্রডিউস করে।
এই সল্ট আর ওয়াটার যে প্রডিউস করে এই রিয়াকশনটাকে আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন বলি। এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। নিউট্রালাইজেশন পয়েন্ট কাকে বলা হয়? এই যে প্রশমন বিন্দু বা নিউট্রালাইজেশন পয়েন্ট, এই কথাটার মানে হচ্ছে কি, সাপোজ কোন একটা অ্যাসিড আর বেজ আমি মিশাচ্ছি, তো মিশাইতে মিশাইতে যেই পয়েন্টে এসে তাদের মধ্যে কম্বিনেশনে কোনো অ্যাসিড আর বেজের প্রপার্টি থাকতেছে না, কখন তাদের মধ্যে অ্যাসিড বা বেজের প্রপার্টি থাকবে না? যখন তাদের পিএইচ 7 হয়ে যাবে। তার মানে যেই বিন্দুতে হচ্ছে অ্যাসিড আর বেজ এর একদম পিএইচটা 7 হয়ে গেল, ওই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে নিউট্রালাইজেশন পয়েন্ট। মেক সেন্স, তাই না? পিএইচ 7 মানে তো নট অ্যাসিড নট বেস, নিউট্রাল একটা পয়েন্ট, তো সেটাকে আমরা বলতে পারি নিউট্রালাইজেশন পয়েন্ট। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এই যে অ্যাসিড আর বেজের নিউট্রালাইজেশন রিয়াকশন, এটাকে আমরা 4টা ভাগে ভাগ করব। আমরা 4টা কেসে অ্যাসিড আর বেজের নিউট্রালাইজেশন রিয়াকশনের প্রপার্টি কেমন হয় এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এর আগে একটা জিনিস একটু বলি, আমরা কখন একটা জিনিসকে স্ট্রং অ্যাসিড বলি বা স্ট্রং বেস বলি, এটা কি আমাকে বলতে পারবা? স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে সে পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যায়। আমরা মনে হয় চ্যাপ্টার 4 এ দেখছিলাম, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ বলতেছিলাম স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে সে পুরোপুরি আয়নাইজ হয়ে যায় H+ এ, এরকম কিছু শিখছিলাম না ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ? জি ভাইয়া। আচ্ছা, তো সিমিলারলি স্ট্রং বেস মানে হচ্ছে পুরোপুরি OH- এ ডিসোসিয়েট হয়ে যাবে, ডিকম্পোজ অবস্থা কিছুই থাকবে না, এরকম। তো স্ট্রং অ্যাসিড মানে এখানে সেম কথাই, যে স্ট্রং অ্যাসিড হইলে পুরোপুরি আয়োনাইজড হয়ে যাবে, খুবই স্ট্রং সে, আর স্ট্রং বেস হইলে পুরোপুরি আয়োনাইজড হয়ে যাবে, আর উইক অ্যাসিড হইলে হচ্ছে আয়োনাইজড হবে না, পুরোপুরি আয়োনাইজড হবে না, কিছু পরিমাণে হবে। আর উইক বেসের কাহিনীও সেম, পুরোপুরি আয়োনাইজড হবে না। আচ্ছা, তো এখন এই 4টা কেসে আমরা দেখতেছি। প্রথমটা, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, তার যে নিউট্রালাইজেশন রিয়াকশন আর নিউট্রালাইজেশন পয়েন্ট, এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো এখানে HCl NaOH, তার জন্য পানি আর লবণ প্রডিউস হচ্ছে, ভালো কথা। তো এই রিয়াকশনে কিন্তু দুইটাই যেহেতু স্ট্রং, সেখানে H+, আচ্ছা এটা কিন্তু সেম জিনিসই, H3+ আর H+ একই জিনিস। তো H+ আর OH- দুইটার কনসেন্ট্রেশনে কিন্তু 10⁻⁷। দুইটাই কেন 10⁻⁷, এটা কি কেউ আমাকে এক্সপ্লেইন করতে পারবা? নিউট্রাল হইলে দুইটার কেন কনসেন্ট্রেশন 10⁻⁷ হবে? সেম, ঠিক আছে, বাট 10⁻⁷ হইলো কেন সেম হয়? এটা কোন পিএইচ এর ভ্যালুটা 7। রাইট, পিএইচ এর ভ্যালু যদি আমরা 7 ধরি, তাহলে -log(H+)=7, তার মানে H+ এখান থেকে 10⁻⁷ আসে, তাই না? বুঝছো তো এটা নাকি? জি ভাইয়া। এবার আসি, KW কাকে বলা হচ্ছে? আচ্ছা, KW এর ভ্যালু যে 10⁻⁻14, এটা কি তোমাদের মনে আছে? চ্যাপ্টার 4 এ পড়ছিলাম আমরা। জি ভাইয়া। ওকে, তো এই রিঅ্যাকশনের কেসে দেখো Kn = 1/KW, তার মানে H3+ আর OH- মিলে হচ্ছে পানি প্রডিউস করতেছে। তো Kn এর ভ্যালু হচ্ছে এখানে 1/H3+ এর কনসেন্ট্রেশন, OH- এর কনসেন্ট্রেশন।
যে এই গ্রাফটা আসলে কি বলতেছে? এই গ্রাফটা বোঝাচ্ছে যে একটা কন্টেইনারে কিছু অ্যাসিড ছিল, এই কন্টেইনার মনে করো অ্যাসিডে পরিপূর্ণ। হ্যাঁ, তুমি আস্তে 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 এখানে বেস ঢালা শুরু করলা, আস্তে আস্তে এই কন্টেইনারে বেস ঢালতেছে। তো যতই সময় যাবে, যত তুমি বেস ঢালতে থাকবা, তার পিএইচ তো বাড়তে থাকবে, তাই না? এই যে দেখো এখানে এখানে আস্তে আস্তে পিএইচ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যখনই তার পিএইচটা এই এখানে আস্তে আস্তে বাড়তেছে, মানে কি বেইজের যে মলিকিউল গুলা সেগুলো একটা 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 করে অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে। তো যেই পয়েন্টে এসে বেইজের মলিকিউল দিয়ে সব অ্যাসিডের মলিকিউল নিউট্রালাইজ হয়ে যাবে, তখন কি পিএইচ সাদা চলে আসবে না? এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শুরুতে পিএইচ ছিল অনেক কম। শুরুতে ছিল কি শুধু HCl ছিল, বা যে কোনো একটা অ্যাসিড ছিল, স্ট্রং অ্যাসিড। তুমি আস্তে 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 ওই সলিউশনে NaOH ঢালতেছো। যত NaOH ঢালতেছো, অ্যাসিডের পরিমাণ কমতেছে কমতেছে, আর সলিউশনের পিএইচ আস্তে 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 বাড়তেছে। এটা কি বুঝছো? আচ্ছা, তো যখন NaOH দিয়ে পুরোপুরি HCl হয়ে যাবে, কি বলে, নিউট্রালাইজ হয়ে যাবে, তখন কি এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, মানে কি সে পিএইচটা সাথে চলে আসবে। NaOH আর একটু বেশি পড়লেই কিন্তু পিএইচ আবার আস্তে 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 বাড়া শুরু করবে। তার মানে আস্তে আস্তে NaOH দিচ্ছি যত, গ্রাফের পিএইচ বাড়তেছে। এই 7-এর কাছাকাছি এসে হঠাৎ একটা এই যে এই অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ আসলো, আবার আস্তে 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 সলিউশনের পিএইচ বাড়া শুরু করবে। পুরো প্রসেসটা কি ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটু আমাদের একটা সহজ হ্যাঁ, যে আবার বাড়া শুরু স্ট্রংনেস। করলো কেন ওটা আবার বলবেন? ওই যে NaOH যে আমি দিয়ে যাচ্ছি, HCl তো নিউট্রালাইজ হয়ে গেল, তো NaOH আমি কন্টিনিউয়াসলি দিয়েই আচ্ছা, যাচ্ছি, হ্যাঁ সলিউশনটা বুঝছি। বেসিক হইতেছে। আচ্ছা, এই কেসে আমাদের মুখস্থ রাখার কিছু নাই। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসে অল ইন্ডিকেটর ওয়ার্কস, সব ইন্ডিকেটরই এই স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসে কাজ করে। ইন্ডিকেটর কারা? ইন্ডিকেটর হচ্ছে যারা কালার চেঞ্জের মাধ্যমে আমাদেরকে পিএইচ কত তার ব্যাপারে একটা আইডিয়া দেয়। এক্সাক্ট কত আমি একদম মাপবো না, বা একটা আইডিয়া পাবো। ফর এক্সাম্পল, লিটমাস পেপার একটা ইন্ডিকেটর, সে ব্লু কালার বা রেড কালারের মাধ্যমে আমাকে বুঝায় যে হ্যাঁ এই সলিউশনের পিএইচ এরকম টাইপের, মানে বেসিক, মানে গ্রেটার দেন 7 নাকি লেস দেন 7। একটু তো ক্লিয়ার না? আচ্ছা, এবার আসি, এবং এই যখন নিউট্রালাইজেশন পয়েন্টে আসে, তখন এই যে এটা হচ্ছে তার নিউট্রালাইজেশন পয়েন্ট বলতেছিলাম বারবার, এবং এটার পিএইচ 7 হইছে, কোনো সমস্যা নেই। এবার আমরা আসছি একটা উইক অ্যাসিড। অ্যাসিডটা উইক, বাট বেসটা এখানে আবার স্ট্রং। উইক অ্যাসিড, স্ট্রং বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো উইক অ্যাসিড আমরা মনে হয় জানি যে কোনো অর্গানিক অ্যাসিডই হচ্ছে উইক অ্যাসিড। তো আমরা উইক অ্যাসিড হিসেবে এখানে অ্যাসিটিক অ্যাসিড কে CH3COOH, আর স্ট্রং বেস হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি। তো রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, CH2COOH OH এর সাথে রিঅ্যাক্ট করে, এটা প্রোডিউস করে, এটা প্রোডিউস করে। আচ্ছা, তোমাদের কি ইয়াটা মনে আছে যে কে এর সিগনিফিকেন্স কি, KPKC এর সিগনিফিকেন্স কি, মানের সিগনিফিকেন্স কি? কেসির মান অনেক বড় হওয়া মানে কি বুঝায়, কেসি এর মানে অনেক ছোট হওয়া মানে কি বুঝায়, এরকম কনসেপ্ট গুলো কি মাথায় আছে? একটু বলে দিই, কেসি মানে কি আসলে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। সো কেসি এর ভ্যালু অনেক বড় হওয়া মানে হচ্ছে সলিউশনটার ইকুইলিব্রিয়ামে অলমোস্ট পুরো রিঅ্যাক্টেন্টটাই প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, এটা বুঝায় না? আচ্ছা, আর কেসি এর মানে অনেক ছোট হওয়া মানে হচ্ছে যে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হয় না বললেই চললো। তার মানে এই রিঅ্যাক্ট্যান্টটাই অনেক বেশি, প্রোডাক্টে কিছুই কনভার্ট হয় না অলমোস্ট। আচ্ছা, এটা তো সবার কাছে ক্লিয়ার না?
আচ্ছা, তো এই রিয়াকশনে আমি কেপির কেসির কথা কেন বললাম এটা একটু পরে বলতেছি। এই রিয়াকশনের গ্রাফটা একটু দেখি। এটা হচ্ছে রিয়াকশনের গ্রাফ। দেখো আগের কেসটাতে পিএইচ ছিল অনেক নিচে, এই জায়গাতে ছিল, এটা ছিল আগের কেসের পিএইচ। অন্য একটা কালার দিয়ে দেখাই। যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ছিল তখন পিএইচ এর গ্রাফটা ছিল এরকম, কিন্তু যখন উইক অ্যাসিড আর স্ট্রং বেস তখন গ্রাফটা হয়ে গেল এরকম। তার কারণটা কি? মোটামুটি গেস করা যায় এটা উইক অ্যাসিড, তার মানে তার পিএইচ অত কম হবে না। স্ট্রং অ্যাসিডের পিএইচ তো অনেক কম, উইক অ্যাসিড তার পিএইচটা অত কম হবে না, এই বরাবর যাবে এবং বাকি গ্রাফটুকু আগের মতো। আর দুইটা গ্রাফের ডিফারেন্সটা কি তোমরা ধরতে পারতেছো? জি ভাইয়া। বদরুল, তাহসিন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই গেল। এটা বেজের পার্টে, স্ট্রং বেস যেহেতু বেজের পার্টে কোনো চেঞ্জ নেই, জাস্ট এসিডের পার্টে চেঞ্জটা আসলো। আচ্ছা, এখন কেপি কেসির ব্যাপারটাতে আসি। প্রথম রিয়াকশনে কেএন এর ভ্যালু হচ্ছে 10⁻14। প্রথম রিয়াকশনে কেএন এর ভ্যালু হচ্ছে, রিয়াকশনে যে কেপি কেসি ভ্যালু হচ্ছে 10⁻14। আর এই রিয়াকশনের কেসিটা হচ্ছে 10⁹। এটাও মোটামুটি বড় ভ্যালু। এই রিয়াকশনের কেসিও কিন্তু খারাপ না, 10⁹ বেশ বড় ভ্যালু, কিন্তু আগেরটার চেয়ে কম। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের কেএন এর তুলনায় কম, বাট এটা মোটামুটি বড় ভ্যালু। তো স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজেরটা এত বেশি কেন? বিকজ তারা দুইজনই এইচ প্লাস আর ওএইচ মাইনাসে পুরোপুরি ডিকম্পোজ হয়ে যায় এবং রিয়াকশনটা পুরোপুরি সামনের দিকে আগায়। আর এখানে যেহেতু একটা উইক বেস অ্যাসিড আছে, উইক অ্যাসিড থাকার কারণে এইচ প্লাস এর ডিকম্পোজিশনটা পুরোপুরি হয় না। তার মানে রিয়াকশনে প্রোডাক্টের ভ্যালুটা কিছুটা কম থাকে, এজন্য তার কেএন এর ভ্যালুটা আগের কেএন এর চেয়ে কম। এটা কি বুঝছো নাকি আরেকবার বলবো? আচ্ছা, তারপর HCl আর NaOH, এখানে আমি পাই NaCl, আর এখানে CH3COOH প্লাস NaOH, এখানে পাই CH3COON। চিন্তা করো এখানে যে কেসি, সেখানে রিঅ্যাকট্যান্টটা খুবই কম না? বিকজ দুইজনই যেহেতু স্ট্রং, সে পুরোপুরি ডিকম্পোজ হয়ে আমাকে অলমোস্ট পুরোপুরি NaCl আর H2O দিবে। তার মানে এখানে কেনটা অনেক বেশি। আর এখানে দেখো একটু কম হবে না, বিকজ এই যেহেতু একটা উইক অ্যাসিড, তার মানে সে তো পুরোপুরি ডিকম্পোজ হবে না। তো যেহেতু পুরোপুরি ডিকম্পোজ হচ্ছে না, তার মানে সে পুরোপুরি প্রোডাক্টে কনভার্ট হতে পারবে না। তার মানে তার কেএনটা একটু হইলেও আগের চেয়ে কম হবে না? ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে তার কেএন এর ভ্যালুটা বড়, 10⁹, বেশ ভালো ভ্যালু, কিন্তু আগের চেয়ে কম। আগেরটা ছিল 10⁴। আর গ্রাফটাও একটু ডিফারেন্ট। আচ্ছা, বদরুল, তাহমিদ, তাহসিন, তোমরা কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসতেছি হচ্ছে আমরা স্ট্রং অ্যাসিড উইক বেস। আগেরটা ছিল স্ট্রং বেস উইক অ্যাসিড, এখন হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেস। আচ্ছা, একটু মুখস্থ রাখতে হবে একটা জিনিস, এই কেসটাতে ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করি হচ্ছে ফেনফথ্যালিন, এটা মুখস্থ রাখতে হবে। উইক অ্যাসিড আর স্ট্রং বেসে আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করি ফেনফথ্যালিন, মুখস্থ রাখতে হবে। আর স্ট্রং অ্যাসিড উইক বেসে আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এটাও মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার গ্রাফটা দেখি। এখানে গ্রাফটা কি? এখানে সলিউশনে এই যে, তো এখানে সলিউশনে ছিল হচ্ছে আগে থেকে বেস, একটা বেসিক সলিউশন ছিল, তার পিএইচ অনেক বেশি ছিল। আমি আস্তে আস্তে অ্যাসিড যোগ করতেছি এবং অ্যাসিড যতই যোগ করতেছি তার পিএইচ কমতেছে। দেখো এখানে সলিউশন উইক বেস, যেহেতু উইক বেস আমরা কাকে ধরি? মূলত অ্যামোনিয়ামকে। তো ছিল এখানে 12তে মোটামুটি। তো যখন হচ্ছে অ্যাসিড আমি যোগ করা শুরু করলাম, আস্তে 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 তার পিএইচ কমতেছে কমতেছে কমতেছে, একটা পয়েন্টে গিয়ে নিউট্রালে চলে আসলো, এটা হচ্ছে তার নিউট্রালাইজেশন পয়েন্ট। তারপর হচ্ছে হচ্ছে আস্তে আস্তে এদিকে চলে আসলো।
এই জায়গাতে গিয়ে আমরা হচ্ছে তার মোটামুটি এটা তার গ্রাফের প্যাটার্নটা। আমি এখানে কি যোগ করতে, এখানে কিন্তু উল্টা সিনারিও। আগে আমরা দেখতেছিলাম বেস যোগ করতেছি, আর এখানে আমরা বেসিক সলিউশনে অ্যাসিড যোগ করতেছি। এটা হচ্ছে উইক বেস স্ট্রং অ্যাসিড। আচ্ছা, আর লাস্টে একটা কেসে বাকি থাকলো, যেটা হচ্ছে উইক অ্যাসিড আর উইক বেস। গ্রাফ জানি। আচ্ছা, তো উইক অ্যাসিড আর উইক বেসের কাহিনীটাও এরকম। তাহলে এটা কিরকম হবে? এই গ্রাফটা এখান থেকেই শুরু হবে, কিন্তু সে বেশি নিচে যাবে না। আগের কেসে দেখো অ্যাসিডটা অনেক স্ট্রং ছিল, তাই পিএইচ অনেক দূর কমছে। কিন্তু এখানে যেহেতু অ্যাসিডটা উইক, মানে 4 নাম্বার কেসটাতে, যেটা গ্রাফটা বইয়ে দেয় নাই, এখানে কিন্তু HCl আর না, যে কোনো একটা উইক অ্যাসিড, তখন তার পিএইচ অত নিচে যাবে না, সে মোটামুটি এরকম একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে। এই হচ্ছে 4টা কেস। এটা তোমাদের বই থেকে একটু গ্রাফ সহ শিখবা, প্রতিটাই বইয়ের লিখা পড়বা, প্লাস গ্রাফটা দেখবা। গ্রাফটা একবার নিজের হাতে এঁকে ফেলার চেষ্টা করবো। এদের কিন্তু পরীক্ষা আসছে একবার, এই নিউট্রালাইজেশনটা জিনিসপত্র যে একবার পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এই রিয়াকশন গুলা কি লাগে? এই রিয়াকশন গুলো বলতে গেলে আসলে এক্সাম্পল আর কি, যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের একটা এক্সাম্পল হচ্ছে HClNaOH, উইক অ্যাসিড আর স্ট্রং বেজের এক্সাম্পল হচ্ছে CH3COOH, একটা উইক অ্যাসিডের এক্সাম্পল। তারপর উইক বেজের এক্সাম্পল হিসেবে দেওয়া হয় অ্যামোনিয়াকে। আর দুইটাই যখন উইক, তখন এই যে এখানে অ্যামোনিয়াকেও রাখছে উইক বেস হিসেবে, আর উইক অ্যাসিড হিসেবে অর্গানিক অ্যাসিড যে কোনো একটাকে রাখছে। তো রিয়াকশনটা শেখা ভালো, রিয়াকশনটা শেখা খুব কিন্তু কঠিন না। রিয়াকশন আলটিমেটলি কি হয় আসলে একটা নিউট্রালাইজেশন, অ্যাসিড থেকে নেগেটিভ পার্টটা যায়, আর বেস থেকে পজিটিভ পার্টটা যায়, দুইজন মিলে সলভ প্রডিউস করে। আলটিমেটলি কি সব নিউট্রালাইজেশন রিয়াকশন তাই করে না? जी भैया। তো এটা মনে রাখা খুব একটা কঠিন হবে না, জাস্ট একবার বই দেখে বা না একবার পড়ে বই দেখে দেখে এই রিয়াকশন গুলো লিখে ফেললা, প্লাস ফিগার চারটা এঁকে ফেললা, তাহলে হচ্ছে হোপফুলি তোমাদের বই থেকে, ইংলিশ ভার্সন বই থেকে, তাহলে হোপফুলি আর প্রবলেম হবে না। এবং এটা দুই একবার, খুবই চাহামনি ইম্পর্টেন্ট এমন না, বাট আসছে পরীক্ষাতে মাঝে মাঝে আর কি। এটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে এই জিনিসটা, এই পয়েন্টটা। কিন্তু আমাদের কাজ আসলে এখানে শেষ না। আমরা এখন এটা তো বেসিকটা শিখলাম যে কি হচ্ছে, এই 4 ভাবে হয়, এটা থিওরি পার্টটা ছিল। এখন ম্যাথমেটিক্যালি আমরা কিছু জিনিস দেখবো। ম্যাথমেটিক্যাল পার্টটা থিওরি পার্টের চেয়ে সহজ আসলে। আমরা দেখবো যে কে কাকে দ্বারা কতটুকু ইয়া হচ্ছে। উইক বেস বলতে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে হাইড্রোক্সাইড বা অক্সাইড তারা স্ট্রং। উইক বেসের এক্সাম্পল আসলে বলতে মূলত অ্যামোনিয়ামটা ইউজ করা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছাড়া, হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা উইক বেস। আর কি কোনো উইক বেস দাঁড়া, একটু চিন্তা করি। বেস অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিছু কি থাকতে পারে? লিস্ট পাইতে আছে কি দাঁড়া। আচ্ছা, এটা পাওয়া গেছে, দেখি দাঁড়াও। আচ্ছা, আমাদের গ্রুপে ছবিটা পাঠিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, এগুলো সবগুলাই করা লাগবে। তো দেখে ফেলছি। আচ্ছা হ্যাঁ, অক্সিডেশন রিডাকশনের পরে আগে আমরা অ্যাসিড বেস থার্ড ইয়েটা কমপ্লিট করি। ঠিক আছে, আই থিঙ্ক এগুলো আমার দেখানোর, আমি তোমাদের একটা করতে দিই আগে, যদি আটকায় যাও দিন আমি দেখাবো। এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, ডেসিমোলার মানে হচ্ছে
তার মোলারিটি হচ্ছে 0.1 মোলার। তো যখন বেজের কনসেন্ট্রেশন বলে আমরা আসলে মাপতে চাই কি যে OH মাইনাস কতটুকু আছে, আমার মাপার বিষয় হচ্ছে OH মাইনাস এখানে কতটুকু প্রেজেন্ট। তো প্রথমে আমরা যে কাজটা করব, এই যে এটা মুছে যাচ্ছে কেন, আচ্ছা থাক, প্রত্যেক আমরা এখানে যেভাবে করছি হ্যাঁ ম্যাথ গুলো করবো না, হ্যাঁ একটু অন্য মেথডে করার চেষ্টা করবো। সেই অন্য মেথডটা কি, প্রথমে দেখবো যে এই যে এখানে কত মোল HCl আছে। আমি এভাবে লিখতে পারি না N of HCl equal to 20 into 0.5 by 1000। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো। হ্যাঁ 50 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ তাকে নিউট্রালাইজেশন করার জন্য আমার কি কি লাগছে, তাকে নিউট্রালাইজেশন করার জন্য আমার 20 মিলিলিটার HCl লাগছে আর 10 মিলিলিটার H2SO4 লাগছে। কোয়েশ্চেন হচ্ছে এই যে 50 মিলিলিটার ছিল তার কনসেন্ট্রেশন কত ছিল। সো প্রথমে আমি HCl এর মোল নাম্বার বের করলাম, H2SO4 এর মোল নাম্বার বের করলাম। ভ্যালুগুলো কত কত আসে আমি একটু ক্যালকুলেট করে বলো তো। জিরো পয়েন্ট জিরো ওয়ান আর 0.002। 0.1 0.02, আচ্ছা। হ্যাঁ 0.02। 0.02, আচ্ছা। তাহলে এই যে 0.01 মোল HCl সে কত মোল NaOH কে নিউট্রালাইজ করবে? 0.01 মোল NaOH তো নাকি, এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আর এই যে 0.002 মোল H2SO4 সে কতটুকু NaOH কে নিউট্রালাইজ করবে? রাইট। এই লাইনটাকে তোমরা বুঝতেছো দেখো তো। জি ভাইয়া। তাহলে আমি NaOH এর মোল নাম্বার পেয়ে গেলাম, NaOH এর ভলিউম দিয়ে দেওয়া। তোমরা বের করো তো একটু NaOH এর কনসেন্ট্রেশন কত হয়। এই যে NaOH কে নিউট্রালাইজ করার জন্য আমার লাগছে এতটুকু HCl আর এতটুকু H2SO4। তো আমি দেখলাম যে প্রথমে এতটুকু HCl কতটুকু NaOH কে নিউট্রালাইজ করতে পারে, আর এতটুকু H2SO4 কতটুকু NaOH কে নিউট্রালাইজ করতে পারে। দুইটার যোগফল তো টোটাল NaOH এর পরিমাণ, তাই না? দ্যাটস রাইট। সো মোল নাম্বার পাইলাম, ভলিউম জানি 50 মিলিলিটার, এখান থেকে কনসেন্ট্রেশনটা বের করো। একটু ট্রাই করো। কোয়েশ্চেন হচ্ছে 40 মিলিলিটার H2SO4, এটাকে আমি নিউট্রালাইজ করতে চাই। তার জন্য আমি ইউজ করছি কি কি, 40 মিলিলিটার সেমিমোলার NH3 এবং 20 মিলিলিটার
ডেসিমোলার NaOH এই দুইটা মিলে আমি H2SO4 কে নিউট্রালাইজ করছি 40 মিলিলিটার H2SO4 কে। কোয়েশ্চেন হচ্ছে এই H2SO4 এর কনসেন্ট্রেশন কত? ভাই NaOH এর মান বাড়লো কিভাবে? কোথায়? ওটা তো 20 ধরছে এই যে নাকি? তারপর নিচে আবার তুল্য পরিমাণে মোট NaOH। আরে কাহিনী কি দাঁড়া আচ্ছা Na2CO3 দেখি আচ্ছা Na2CO3 এখান থেকে আসছে 40, এখান থেকে আসছে 2। আচ্ছা আমি করে দেখি একটু কি আসে। দুটো রিয়াকশন আগে লিখি। না দেখো 2 মোল NaOH কে করার জন্য 1 মোল H2SO4 লাগে। তো NaOH এর মোল সংখ্যা যত H2SO4 এর কি তার অর্ধেক না? ভাই এটা আবার একটু বলবেন? এখানে দেখো 2 মোল NaOH লাগলে H2SO4 কত লাগে? 1 মোল। বা অন্য ল্যাঙ্গুয়েজে বলা যায় 2 মোল NaOH কে নিউট্রালাইজ করতে H2SO4 লাগে 1 মোল। তাহলে 1 মোলকে করতে কত? হাফ। তাহলে 0.002 কে করতে কত? 0.002/2। জি ভাই। আচ্ছা। একটু দেখো তো ভ্যালুটা কত আসে। জি ভাই বুঝছি। ওকে আচ্ছা এবার একটা সলিউশন তোমাকে বলবো হচ্ছে সলিউশনের নেচারটা কি। সলিউশন নেচার বলতে এটা কি অ্যাসিডিক নাকি বেসিক। খুবই সহজ জিনিস। আমরা দেখবো যে নিউট্রালাইজেশন হওয়ার পরে H+ এর মোল সংখ্যা বেশি নাকি OH- এর মোল সংখ্যা বেশি। যদি দেখি যে H+ এর মোল সংখ্যা বেশি তাহলে অ্যাসিডিক, OH- এর মোল সংখ্যা বেশি হইলে বেসিক, দুইটা সমান হইলে নিউট্রাল। এটা হচ্ছে আমরা ফাইন্ডিং আউট দ্য নেচার অফ দ্য সলিউশন। যেমন এই কোয়েশ্চেনটা একটু দেখো, এতটুকু HCl, এতটুকু NaOH, কোয়েশ্চেন হচ্ছে সলিউশন কি অ্যাসিডিক না বেসিক। তো ক্লিয়ারলি এখানে মোল নাম্বার কত? 40 × 0.4/1000। এখানে মোল নাম্বার কত? 60 × 0.4/1000। দেখাই যাচ্ছে NaOH এর মোল নাম্বার বেশি, তার মানে সলিউশনটা বেসিক। এই রিঅ্যাকশন আসলে হবে কি যে এর 40 সাথে রিঅ্যাক্ট করে 40 সল্ট প্রডিউস করবে, এই যে 20 বাকি থেকে যাবে NaOH এ, দ্যাটস ওয়াই সলিউশনটা হচ্ছে বেসিক। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। এখানে একটা এক অম্লীয় ক্ষার বা এক ক্ষারকীয় অ্যাসিড, তার মানে কি আসলে? তার মানে হচ্ছে
যে এই অ্যাসিডটা হচ্ছে HCl টাইপের অ্যাসিড, তার মানে সলিউশনটা জাস্ট একটা H প্লাস দিবে। এক অম্লীয় ক্ষার, তার মানে কি এই বেসটা হচ্ছে জাস্ট একটা OH দিবে। আচ্ছা যদি দ্বিক্ষারকীয় থাকতো তার মানে কি হইতো, আমি যদি বলতাম দ্বিক্ষারীয় ডাই বেসিক অ্যাসিড, তার মানে কি এক্সাম্পল H2SO4, সে দুইটা H প্লাস দিচ্ছে। আবার যদি বলি দ্বি অম্লীয় ক্ষার ডাই অ্যাসিডিক বেস, তার মানে কি হবে Na2CO3, যদি ডাই থাকতো একের জায়গায়, যদি ডাই ওয়ার্ডটা থাকতো তখন এক্সাম্পল হইতো এরকম, আর এখন এক্সাম্পল হচ্ছে এরকম। এটা কেন বললাম একটু পরে আমরা যদি ম্যাথ আসে সেখানে দেখবো। এইটা কি বুঝছো কিনা আমি এখন যেটা বললাম? আই থিঙ্ক এটা কি মনোবেসিক অ্যাসিড কিনা। ভাইয়া আচ্ছা মনোবেসিক দাঁড়া, অ্যাসিডই বলে। বুঝি না ভাইয়া। হ্যাঁ ভাইয়া মনোবেসিক অ্যাসিডই বলে। হ্যাঁ মনোবেসিক অ্যাসিড, এটা হচ্ছে মনো অ্যাসিডিক বেস। ওকে, তাহলে এই ম্যাথটা একটু দেখো। 30 মিলিলিটার 0.2 আর এখানে 20 মিলিলিটার 0.2, ডেফিনেটলি এই অ্যাসিডটা কিছু থেকে যাবে 10 মিলিলিটার এক্সট্রা, দ্যাটস ওয়াই সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক। এটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। এবার এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো। হ্যাঁ, আমি গ্রুপে একটা পিডিএফ দিয়েছি ফিজিক্স এর চ্যাপ্টার 2, আচ্ছা তাহলে এখানে কিছু প্রবলেম ছিল। এখানে ঝামেলা আছে।